আসসালামু আলাইকুম। শুকনো পাতার নূপুর পায়ে পর্ব ১৩। আজকেই প্রথম ক্লাসে প্রথম থেকে উপস্থিত ছিল ঝিলমিল। আজকেও ইরানের পাশে লাস্ট বেঞ্চে বসেছে। কিন্তু ক্লাস শুরু হওয়ার পর থেকে একটা অদ্ভুত জিনিস তার নজরে আসছিল। বারিশ ক্লাসে ঢোকার পর থেকেই অনবরত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। প্রায় ১০ মিনিট কেটে গেল, অথচ সে ফোন থেকে চোখ সরাচ্ছে না। গভীর মনোযোগ দিয়ে ফোনে কি যেন একটা দেখছে আর কপাল সামান্য কুঁচকে আছে। বারিশের এই অন্যমনস্কতা ঝিলমিলকে বেশ অবাক করলো। সে কৌতূহল চেপে রাখতে না পেরে পাশে বসা বান্ধবীর দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কি করছেন উনি ফোনে? ইরান খাতা থেকে কলমটা তুলে ঝিলমিলের দিকে তাকিয়ে মৃদু আওয়াজে জবাব দিল, তুই আর আমি তো একসাথেই। আমি কিভাবে জানবো বল? তবে উনি প্রতিদিনই এমন করেন। ক্লাসে এসে প্রথম কয়েক মিনিট ফোনে কি যেন একটা চেক করেন, তারপর ফোন রেখে ক্লাস শুরু করেন। ইরানের কথা শেষ হতে না হতে বাড়ির ফোনটা লক করে টেবিলের উপর রেখে দিল। গম্ভীর গলায় সবার রোল কল করতে শুরু করলো। নাম ডাকার পর্ব শেষ হতেই বারিশ রেজিস্টার খাতাটা বন্ধ করে টেবিলের উপর আলতো করে চাপ দিয়ে বলল, লাস্ট ক্লাসে যা পড়িয়েছিলাম সেখান থেকে এখন কিছু প্রশ্ন করব কয়েকজনকে। কথাটা শোনা মাত্র ঝিলমিলের বুকের ভেতরটা ধক করে উঠল, যেন আত্মা হাতে নিয়ে বসে রইল সে। টেবিলের নিচে হাত দুটো শক্ত করে মুঠো করে মনে মনে অনবরত দোয়া করছিল, সৃষ্টিকর্তা আজ যেন ওর দিকে ছাড়ের নজর না পড়ে। এসব পড়া ধরার ঝামেলা থেকে আজ যেন কোনো মতে বেঁচে যাই। কিন্তু ঝিলমিলে মনের আকুতি বোধহয় উপরওয়ালা পর্যন্ত পৌঁছালো না। ক্লাসের কয়েকজনকে সাধারণ কিছু প্রশ্ন করার পর ক্লাসের তীক্ষ্ণ দৃষ্টি এসে থামলো ঠিক ঝিলমিলের মুখের ওপর। শীতল আর আদেশসূচক কণ্ঠে সে বলল, ঝিলমিল, স্ট্যান্ড আপ। বুক ধড়ফড়ানি সামলে নিয়ে ধীরে পায়ে উঠে দাঁড়ালো ঝিলমিল। বাড়ির সরাসরি ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা ছুড়ে দিল, ইউ ক্যান এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন আ পার্টিসিপল অ্যান্ড অ্যান ইনফিনিটিভ উইথ এক্সাম্পল, অ্যান্ড হোয়াট ইজ এ মডিফায়ার? সুবহানাল্লাহ, মনে মনে আওড়ালো ঝিলমিল, কারণ এটা ও জীবনেও পারবে না। কিছুটা পারলেও এই মুহূর্তে সম্পূর্ণ গুলিয়ে গেছে। সাজিয়ে গুছিয়ে বলা তার পক্ষে সম্ভব না। মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। ক্লাসের বাকি সবাই তখন গোল গোল চোখে ওর দিকে তাকিয়ে আছে। বেশ কয়েক সেকেন্ড পার হওয়ার পর বারিশ খাতা কাটার লাল কলমটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, কি হলো বলো? চুপ করে রইল ঝিলমিল। মাথা নিচু করে ইরানের দিকে ইশারা করলো। ইরান মাথা নাড়িয়ে বোঝালো সেও পারবে না এটা। আই এম ওয়েটিং ঝিলমিল। ঝিলমিল জড়সড় গলায় বলল, মনে নেই। বারিশের চেহারায় কোনো অভিব্যক্তির পরিবর্তন হলো না। দাঁড়িয়ে থাকো। আল্লাহ ও আল্লাহ, তুমি মেয়ে জাতিরে পেট মোটা ভোটকা বুড়ো স্বামী দিও, তাও এমন অত্যাচারী সিদ্ধ করলা মার্কা স্বামী দিও না। ঠিক তখনই সামনের বেঞ্চ থেকে একজন চশমাওয়ালী মেয়ে আনায়া হুট করে হাত তুলে অতি উৎসাহী এবং নরম গলায় বলে উঠল, স্যার এটা আমি পারি, আমি বলবো। বিরক্ত হলো ঝিলমিল। এটা আর নতুন কি? ক্লাসের এই মেয়েটা সবসময় স্যারের সামনে নেকা নেকা ভাব ধরে। নিজেকে কিভাবে অতিরিক্ত ফোকাসে আনা যায় সেই চেষ্টা, যত সব। পারোই যখন, আর বলে লাভ নেই, বসে থাকো। বারিশ চশমাওয়ালী মেয়েটার দিকে না তাকিয়েই বলল। স্যারের এই সোজাসাপটা উত্তরে আনায়ার মুখটা মুহূর্তের মধ্যে ছোট হয়ে গেল। তার এমন অবস্থা দেখে ইরান আর ওদের গ্রুপের পিছনে বসা কয়েকজন আর নিজেদের চেপে রাখতে পারল না। তারা মুখ চেপে ফিক করে হেসে দিল। ঝিলমিলে ওদের হাসি দেখে নিজের ঠোঁটের কোণের হাসিটা কোনো মতে চেপে রাখলো। বারিশ আরও কয়েকজনকে ভিন্ন ভিন্ন প্রশ্ন ধরল। সবাই মোটামুটি সঠিক উত্তর করতে পেরেছে, শুধুমাত্র রোদ্দুর ছেলেটা বাদে। সে ঝিলমিলের গ্রুপেরই। যদিও তাকে সহজ প্রশ্নই করেছিল, ইরানকেও সহজ প্রশ্ন করেছিল, একদম পানির মতো। ঝিলমিলকে এটা ধরলে ফটাফট বলে দিত, কিন্তু তাকে এমন একটা ধরেছে যে সে পারলেও ক্লাসে বুঝিয়ে বলার মতো প্রতিভা ঝিলমিলের নেই। তোমাকে আমি আরেকটা কোশ্চেন ধরবো, পারলে বসিয়ে দেব। স্যারের কণ্ঠ কানে আসতে ভাবনা থেকে বের হলো ঝিলমিল। জি স্যার, বলুন। স্ক্র্যাচলি আই হ্যাড রিচড দ্য কলেজ হোয়েন দ্য বেল র্যাং। এখানে গ্রামাটিক্যাল এটা কোথায় এবং এর রুলসটাকে কি বলা হয়? ঝিলমিল ঠোঁট নাড়িয়েও কিছু বলল না। উত্তর নিয়ে খুব কনফিউশনে পড়ে গেছে সে। স্ক্র্যাচলি আর হ্যাড এর আগে পরে আসার চক্করটা সম্পূর্ণ গোলমেলে ঠেকল। সে মাথা নিচু করে আবারও চুপচাপ দাঁড়িয়ে রইল। পারবে না? বারিশের কণ্ঠ কানে আসতেই মাথা নিচু করে দুপাশে মাথা নাড়ালো ঝিলমিল। স্যার আমি বলি।
নেগেটিভ অ্যাডভার্ব শুরুতে থাকলে ইনভার্সেশন হয়, তাই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে। সঠিকটা হবে স্ক্রাচলি হ্যাড আই রিচড। অনায়া দাঁড়িয়ে সঠিক উত্তর বলে ফেলল। বারিশ হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে ফেলল, দাঁতে দাঁত চেপে বলল, গুড, বসো। ঝিলমিলকে একে একে কয়েকটা প্রশ্ন করলো বারিশ, কিন্তু একটারও সঠিক উত্তর করতে পারল না। পুরো ক্লাসই দাঁড়িয়েছিল। তারপর আরো কয়েকটা ক্লাস যাওয়ার পর টিফিনের ঘন্টা বাজতে ঝিলমিল, ইরান, মেধা, রোদ্দুর, শুভ সহ কয়েকজন মিলে একসঙ্গে ক্যান্টিনে গিয়ে বসে। কথার পিঠে কথা চলার মাঝে মেধা হঠাৎ আইসক্রিমের চামচ হাতে রোদ্দুরের দিকে চোখ শুরু করে তাকালো। আচ্ছা রোদ্দুর, ইংলিশ ক্লাসে স্যার আজ তোকে যে প্রশ্নটা ধরেছিল, তো সেদিন লাইব্রেরিতে বসে তুই নিজেই আমাকে বুঝিয়ে দিচ্ছিলি, অথচ আজ ক্লাসে পারলি না কেন? রোদ্দুর থমকে গিয়ে এক পলক ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা আইসক্রিম খাওয়ার চরম ধ্যানে মগ্ন। ঠোঁটের চারপাশে সামান্য আইসক্রিম লেগে আছে। সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে রোদ্দুর খুব স্বাভাবিক গলায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। এমনি রে, হঠাৎ মাথায় আসছিল না। হয়েছে, আর ঢং করতে হবে না। ঝিলমিল একা ক্লাসে দাঁড়িয়ে থাকবে, সেটা সহ্য হবে না বলেই তুই ইচ্ছে করে ভুল উত্তর দিয়ে ওর পাশে দাঁড়িয়েছিলি, সত্যি না? মুহূর্তের মধ্যে ঝিলমিল আর ইরানের আইসক্রিম খাওয়া বন্ধ হয়ে গেল। ঝিলমিল চোখের পাতা ছোট ছোট করে সন্দেহভাজনের দৃষ্টিতে রোদ্দুরের দিকে চেয়ে বলল, তুই সত্যি এর জন্য দাঁড়িয়েছিলি নাকি? দূর, ও একদম ফালতু বকছে। রোদ্দুর থতমত খেয়ে গেল। তোর জন্য আমি সাধ করে স্যারের কাছে বাঁশ খেতে যাব নাকি? কথাটা শেষ করে রোদ্দুর টেবিলের তলা দিয়ে শুভকে কষে একটা চিমটি কাটলো। ঝিলমিল আর কথা বাড়ালো না, আবার আইসক্রিমে মনোযোগ দিল। রোদ্দুর প্রসঙ্গ বদলে ঝিলমিলকে উদ্দেশ্য করে শুধালো, জারিফ ভাইয়া কি তোকে আর ডিস্টার্ব করছিল? আবারও আইসক্রিমের চামচ আটকে গেল ঝিলমিলের। সে আর ইরান চকিতে একে অপরের দিকে তাকালো। তার মানে কলেজে ঝিলমিলের বিয়ের খবরটা বন্ধুদের কেউ এখনো টের পায়নি। ঝিলমিল নিজেকে সামলে নিয়ে হালকা গলায় বলল, না, ডিস্টার্ব করার সাহস পাবে কোথায়? আর যদি আবার কোনো ঝামেলা করে সোজা আমাকে বলবি। রোদ্দুর বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, তোকে বললে তুই কি করবি? মেরে তক্তা বানিয়ে দেব। রোদ্দুরের বীরত্বপূর্ণ সংলাপ শুনে ঝিলমিল সহ পুরো টেবিল হাসিতে ফেটে পড়ল। যার বাপ সেদিনও আমাদের সবার সামনে এসে বলছিল ছেলে আমার রাতে এখনো ডিম লাইট জ্বালিয়ে ঘুমায়, একা শুতে পারে না, সে নাকি আবার সিনিয়রকে মারবে। শুভর কথায় লাল হয়ে গেল রোদ্দুরের মুখখানি। তুই মুখটা একটু বন্ধ করবি? ঝিলমিল, ও কিন্তু একদম বানিয়ে বানিয়ে বলছে। আমি মোটেও এতটা ভীতু নই। তুমি এতদিন কলেজে আসোনি কেন জাহানারা? পেছন থেকে ভেসে আসা পুরুষালী কণ্ঠে গ্রুপের সবাই চমকে পাশে তাকালো। হালকা আকাশি রঙের ফুল আদা শার্ট পরা ফাহিম মীর দাঁড়িয়ে আছেন। কলেজের আইসিটি টিচার তিনি। স্যারকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ঝিলমিল। ভদ্রতার হাসি হেসে বলল, স্যার একটু অসুস্থ ছিলাম। ফাহিম স্যারের মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। কি হয়েছিল? এখন শরীর ঠিক আছে তো? জি স্যার, এখন একদম ঠিক আছি। আচ্ছা, কোনো বিষয়ে সমস্যা হলে জানিও। অবশ্যই স্যার, জানাবো। ফাহিম মীর মৃদু হেসে মাথা নাড়িয়ে সামনের দিকে হেঁটে চলে গেলেন। ঝিলমিলও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধুদের আড্ডায় নিজের জায়গায় গিয়ে বসল। কিন্তু কয়েক কদম পরই যেন কিছু একটা মনে পড়ে গেল ফাহিম স্যারের। তিনি থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে আবার ডাকলেন, ঝিলমিল, একটু শোনো। ঝিলমিল চট করে উঠে ফাহিম স্যারের কাছে এগিয়ে গেল। তুমি কি আইসিটি কোথাও প্রাইভেট পড়ছো? কৌতূহলে চোখে শুধালেন ফাহিম। না স্যার, পড়ছি না, তবে আমরা ফ্রেন্ডরা সবাই মিলেই কোথাও পড়ার কথা ভাবছি। তুমি চাইলে আমার কাছে পড়তে পারো। ঝিলমিল কিছুটা অবাক হয়ে বলল, সত্যি স্যার? আপনিও ব্যাস পড়ান নাকি? না, ব্যাস পড়াই না, তবে তুমি পড়তে চাইলে আমি পড়াবো। আচ্ছা স্যার, আপনাকে জানাবো। ঠিক আছে, সাবধানে থাকো, টেক কেয়ার। স্যার চলে যেতে ঝিলমিল আবার টেবিলে ফিরে সে বসতে না বসতে রোদ্দুর উৎসুক আর কিছুটা শক্ত গলায় শুধালো, কি বললো রে ফাহিম স্যার তোকে? বললো আইসিটি পড়তে চাইলে উনি নাকি আমাকে পড়াবেন। ঝিলমিল স্বাভাবিক গলায় বলল, তুই কি বললি? বললাম জানাবো। রোদ্দুরের চোখের কোণ দুটো কেমন যেন বদলে গেল। তাতে পরিষ্কার স্যারের প্রতি ক্ষোভ। স্যারের যাওয়ার পথের দিকে গম্ভীর মুখে চেয়ে রইল সে। ক্লাস শেষে বাড়ি ফিরছিল বারিশ আর ঝিলমিল। গাড়ি চলছিল আপন গতিতে। বারিশের এক হাত স্টিয়ারিংয়ে, অন্য হাত গিয়ারে স্থির, পাশে বসা ঝিলমিল। তুমি কি কিছু বলবে? গাড়িতে ওঠার পর থেকেই ঝিলমিলকে ছটফট করতে দেখে বারিশ শুধালো। ঝিলমিল একটু দ্বিধা নিয়ে তাকালো। বলতাম। বলো। আইসিটি প্রাইভেট পড়া দরকার। আজ স্যার এসে বললেন তার কাছে পড়তে চাইলে পড়তে পারি।
বারিশের চোখের দৃষ্টি রাস্তা থেকে সরল না, একদম নির্বিকার গলায় শুধালো, কোন স্যার? আমাদের যে আইসিটি ক্লাস নেন, ফাহিম স্যার। শব্দ দুটো শেষ হওয়ার আগেই বিকট শব্দে ব্রেক কষল গাড়িটা। পিচ ঢালা রাস্তায় চাকার ঘর্ষণে থমকে গেল ধাতব শরীরটা। ঝাঁকুনিতে সামনে ঝুঁকে পড়ল ঝিলমিল। বারিশ ধীরে সুস্থে গাড়ি নিউট্রনে আনলো, তারপর ঝিলমিলের দিকে ঘুরল। কার কাছে পড়বে? ঝিলমিল নিজেকে আরেকটু সামলে নিয়ে বলল, ফাহিম স্যার। কেন? তুমি তাকে কি বলেছ? বলেছি জানাবো। তাকে বলে দিও তুমি পড়বে না। বারিশের এই কঠিন একতরফা সিদ্ধান্তটা মেনে নিতে পারল না ঝিলমিল। কেন? উনি অনেক ভালো আইসিটি পড়ান। আমি পড়তে চাই। আমি নিষেধ করেছি। আমি পড়তে চাই। আমি নিষেধ করেছি বললাম তো। কিন্তু ঝিলমিলকে যুক্তি দেখানোর সুযোগ দিল না বারিশ। এক নিমেষে তার হাত গিয়ে চেপে বসলো ঝিলমিলের ইউনিফর্মের কলারের উপর। টানে ওকে নিজের বুকের নিকট নিয়ে এলো সে। গলার কাছে কাপড় টান লাগতে নিঃশ্বাস আটকে গেল ঝিলমিলের। আতঙ্কে দুই হাতে চেপে ধরেছে স্বামীর শার্ট। বারিশের তপ্ত শ্বাস আশ্রে পড়ছে ওর মুখের ওপর। গলার স্বর অত্যন্ত নিচু চাপা রেখে বলল, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আই হ্যাভ ফরবিডেন ইউ। দ্যাটস দ্য এন্ড অফ ইট। আমার কথা অমান্য করার দুঃসাহস একদম দেখাবে না। আর এরপরও যদি কোনোদিন আমার সিদ্ধান্তের বাইরে যাওয়ার চেষ্টা করো, তবে এটা চিন্তা করার পেছনে তোমার মস্তিষ্কে যতগুলো নিউরন খরচ হয়েছিল তার প্রতিটার জন্য তুমি আফসোস করবে। বারিশের মুখে তপ্ত বাতাস আছড়ে পড়ছে ঝিলমিলের থরথর করে কাঁপা গালে। হাত পা এক মুহূর্তের জন্য অবশ হয়ে এলো। আতঙ্কে তোলপাড় করছে বুকের ভেতরটা। এই লোক তো তাকে বিয়ে করতে চায়নি। তার দাদিমা যখন ফুপের পালিয়ে যাওয়ার খবর জানিয়ে ঝিলমিলকে বিয়ের পিঁড়িতে বসানোর জন্য আগতি করেছিলেন, কতই কি না বলেছিল এই মানুষটা। অমত বিরক্তি আর অনাগ্রহে মুখ ফিরিয়ে নিয়েছিল। অথচ বিয়ের পর কাজী সাহেবের সামনে কবুল শব্দটা উচ্চারণের পর থেকে যেন এক অচেনা রূপ ধারণ করেছে সে। কিভাবে একটা মানুষ বিয়ের পর গিরগিটির মতো এভাবে রং বদলে ফেলে? মাথায় ঢুকেছে? বারিশের বরফ শীতল কণ্ঠের প্রশ্নে ঝিলমিলের ভাবনা শুধু ছিল। ঝিলমিলের গলার ভেতরটা শুকিয়ে কাঠ। ভয়ের মেঘ ঠেলে মিনমিন করে নিজের অসহায়ত্ব প্রকাশ করল সে। আমি আইসিটি কিছুই বুঝি না। টিউশন না নিলে এক্সামে কি লিখব? বারিশের দৃষ্টি ঝিলমিলের মধুরঙা দুই চোখেতে। ভয় আর বিস্ময় মেয়েটা সেই হ্যাজল মনি জোড়া বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। বারিশের থমথমে চেহারার কঠিন ভাবটা যেন সামান্য নরম হলো, কিন্তু অধিপত্যের কোনো কমতি রইল না। আমি পড়াবো। ঝিলমিল স্তব্ধ চেয়ে রইল। সামান্য সাহস কুড়িয়ে আগের মতোই কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আপনি তো ইংরেজি শিক্ষক। আমি সব পারি, সব শেখাবো তোমায়। স্বরবর্ণ থেকে শুরু করে জীববিজ্ঞানের একদম শেষ অধ্যায় পর্যন্ত প্রতিটা সাবজেক্টের ওপর প্রাইভেট টিউটোরিয়াল দেব। তবু অন্যের ওপর নির্ভর করা চলবে না। তোমার শিক্ষক একটাই, সেটা বারিশ। আমার গ্রুপে তো জীববিজ্ঞান নেই। বারিশ আর কিছু বলল না। ঝিলমিলকে আগের জায়গায় বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করলো। এদিকে ঝিলমিলের হৃৎপিণ্ড বাইম মাছের মতো লাফাচ্ছে। শেরিয়ার বাড়ির সামনে এসে গাড়ি থামালো বারিশ। গাড়ি থেকে নেমে চৌধুরী বাড়ির গেটের সামনে নিজের বাবাকে দেখতে পেল ঝিলমিল। আলতাফ সাহেব নিশ্চয়ই কোনো কাজে এদিকে এসেছিলেন। এতদিন পর বাবাকে দেখে ঝিলমিল একটু এগিয়ে যেতে চাইল, কিন্তু তার আগে শক্ত আর নিষ্ঠুর আঙুল থাবা বসালো তার কবজিতে। কিছু বুঝে ওঠার আগে অজগরের মতো পেঁচিয়ে বারিশ তাকে প্রায় টেনে হিঁচড়ে গেটের ভিতর দিয়ে নিয়ে যেতে লাগলো। পিছন থেকে ঝিলমিল আকুল কণ্ঠ ভেসে এলো, আরে ছাড়ুন, আব্বুর সাথে অন্তত দুটো কথা বলতে দিন। কিন্তু যুবক সে কথায় কান দেওয়ার প্রয়োজনই বোধ করল না। ওদিকে চোখের সামনে জামাইয়ের এমন অপমানজনক ব্যবহারে আলতাফ সাহেবের ফর্সা মুখটা মুহূর্তে কালো হয়ে উঠল। ক্ষোভ সামলাতে না পেরে তিনি চিৎকার করে উঠলেন, অসভ্য, অভদ্র, এক নম্বরে বেয়াদব একটা, তোর কপালেও যেন এমন জামাই জোটে। শব্দগুলো বারিশ আর ঝিলমিল দুজনের কানে স্পষ্ট পৌঁছালো। ঝিলমিল কিছুটা অপ্রস্তুত গলায় ফিসফিস করে বলল, আব্বু কিন্তু অভিশাপ দিচ্ছেন। বেশ হবে তখন। আপনার নিজের মেয়ের জামাই যখন আপনার সাথে এমন ব্যবহার করবেন, তখন টের পাবেন। বারিশ এবারও কোনো জবাব দিল না। থমথমে মুখে বাসার ভিতরে ঢুকে সোজা বেডরুমে চলে গেল। সুইচ অন করে এসি ছেড়ে বিনা বাক্যে চলে যায় শাওয়ার নিতে ওয়াশরুমে। ঝিলমিলও আর দেরি না করে নিজের ইউনিফর্মটা বদলে একটা ঢিলা টি শার্ট আর প্যান্ট পরে নিল। এখন শুধু বারিশ ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা। সে বের হলেই সে নিজে ফ্রেশ হতে ঢুকবে। ঘরে একা থাকতেই সকালের ঘটনাগুলো একের পর এক মাথার ভিতর ঘুরপাক খেতে লাগলো। সকালে জোর করে তাকে দিয়ে রান্না করানো,
ক্লাসে একের পর এক প্রশ্ন ধরে দাঁড় করিয়ে রাখা, গাড়ির ভিতর সেই আচরণ, সবশেষে নিজের বাবার সাথে এরকম জঘন্য ব্যবহার। আসলে লোকটা চরম বেয়াদব, নইলে গুরুজনদের সাথে কেউ এমন ব্যবহার করে? ঝিলমিল ভালো মেয়ে বলে কি সহ্য করে যাচ্ছে, নাহলে এর কপালে মেয়ে তো দূরের কথা, জিনও জুটত না। ভাবতে ভাবতে রাগে গজগজ করতে করতে সে ওয়াশরুমের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার খুব ইচ্ছে করছে এই মুহূর্তে কাঠের দরজাটা ভেঙে ভেতরে ঢুকে লোকটার নাক বরাবর একটা শক্ত ঘুষি বসিয়ে দিতে। যে ভাবনা সেই কাজ। ডান হাতটা মুষ্টিবদ্ধ করে বাতাসে তুলে ফেলল সে। দরজাকে বারিশের মুখ কল্পনা করে পূর্ণ শক্তিতে মারল এক ঘুষি। কিন্তু এমন কিছু হলো যা ঝিলমিল খারাপ স্বপ্নেও ভাবেনি। লক খুলে ওয়াশরুমের দরজাটা আচমকা ফাঁক হয়ে গেল, আর ঝিলমিলের সেই সজোর নিশানাভেদী ঘুষিটা গিয়ে সোজা বিঁধল সদ্য শাওয়ার বেরিয়ে আসা বারিশের ঠিক নাক বরাবর। উফ! ঘটনার আকস্মিকতায় বিদ্যুৎ স্পৃহার মতো মতো দু পা পিছিয়ে এলো ঝিলমিল। ভয়ে বুক ঢিপঢিপ করতে লাগলো তার। অপরাধীর মতো দুটো হাত উপরে তুলে দুপাশে মাথা নাড়াতে নাড়াতে বলল, আমি দেইনি। না মানে আপনাকে মারতে চাইনি আমি। কথাটা শেষ করতে পারল না ঝিলমিল। বারিশের মুখের দিকে তাকাতেই তার গলার আওয়াজ পুরোপুরি আটকে গেল। বারিশ এক চুলও নড়ল না। না সে চিৎকার করলো, আর না রাগে ফেটে পড়ল। হাতে নাকটা ছুঁয়ে এক দৃষ্টিতে অবাক আর শীতল চোখে তাকিয়ে রইল ঝিলমিলের দিকে। স্বামীর এমন দৃষ্টিতে মেয়েটার শরীরে রক্ত যেন জমে বরফ হয়ে গেল। আমাকে মারবেন না প্লিজ। সব দোষ আপনার নাকের। আপনি কেন ওই সময় বের হতে গেলেন? বারিশ নাক থেকে হাত সরিয়ে দেখল তার আঙুলের ডগায় গাঢ় লাল এক ফোঁটা রক্ত লেগে আছে। হাতে ধরা তোয়ালেটা দিয়ে সে আলতো করে রক্তটুকু মুছে ছুঁড়ে ফেললো সোফার উপর। তারপর ধীর পায়ে এক পা দু পা করে এগোতে শুরু করলো ঝিলমিলের দিকে। ভয়ে শিউরে উঠে পিছিয়ে যেতে লাগলো ঝিলমিল। পেছাতে পেছাতে পিঠ গিয়ে ঠেকলো বেডরুমের শক্ত দেওয়ালে। প্লাস্টার লাগবে নাকি আইস প্যাক এনে দিব? বিশ্বাস করুন, আমি শুধু আপনাকে ওয়াশরুমের দরজাকে ডেমো দেখাচ্ছিলাম। ভীতি লুকাতে না পেরে অসংলগ্নভাবে মুখে যা এলো তাই বলে দিল সে। বারিশ থামলো গিয়ে একদম ঝিলমিলের কিঞ্চিত খানিক দূরত্বে। তারপর দুই হাত ঝিলমিলের মাথার দুই পাশে দেওয়ালে রেখে পুরোপুরি নিজের ছায়ার নিচে বন্দি করে ফেললো কিশোরীকে। মাথাটা সামান্য নিচু করে ঝিলমিলের চোখের গভীরতায় দৃষ্টি ফেলে ফিসফিস করে বলে উঠল, দরজাকে ডেমো দেখাচ্ছিলে তাই না? হ্যাঁ। ঝিলমিল এখন ঠিক কোথায় তাকায় কিছুতেই বুঝে উঠতে পারছে না। লোকটার চোখের দিকে সরাসরি তাকানোর বিন্দুমাত্র সাহস তার নেই। আবার বারিশের অপাদমস্তক উদন শরীর দেখে লজ্জায় তার কান লাল হয়ে উঠছে। নিচের দিকে তাকাতেও আবার অন্য মুসিবত। কোমরে জড়ানো তোয়ালেটা বেশ ঢিলেঢালা ভাবে বাঁধা আছে। একটু নড়াচড়া হলেই যদি খুলে যায়। সি! লজ্জায় আর আতঙ্কে ঝিলমিল শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। বারিশের গরম নিঃশ্বাসের ছোঁয়ায় এখনো পাচ্ছে সে। স্পষ্ট বুঝতে পারছে লোকটা নড়েনি, এখনো ঠিক আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। হালকা ঠোঁট ভিজিয়ে অবশেষে চোখ মেলল ঝিলমিল। তারপর ধীরে ধীরে মাথাটা একটু উপরে তুলতেই বুকটা মোচড় দিয়ে উঠল তার। মানুষটার নাকের পাশ দিয়ে তখনও সরু ধারায় রক্ত গড়াচ্ছে। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল তার। কিছু কিছু না ভেবে সে নিজের ডান হাত ওপরে স্বামী নাকের সেই রক্তের দাগ ছুঁয়ে ফেলল। রক্ত বের হয়ে গেছে তো, দেখি। ভুল শুধরানোর আকুলতায় সে নিজের হাত দিয়ে বারিশের নাক থেকে রক্ত মুছে দিতে লাগলো। কিন্তু এভাবে মুছে লাভ নেই, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আতঙ্ক আর অপরাধবোধে ঝিলমিলের হাত তখন কাঁপছে। সে আর এক মুহূর্ত দেরি না করে বারিশকে টেনে পাশের বিছানায় বসিয়ে দিয়ে দৌড়ে গিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এইডের বক্সটা টেনে নিয়ে এলো। খুব সাবধানে একটা কটন বার্ডে ভায়োডিন নিয়ে বারিশের নাকের ক্ষতে দিতে দিতে ফিসফিস করে বলে উঠল, নিঃশ্বাস কি ঠিক মতো নিতে পারছেন? থাক, আর কষ্ট পাবেন না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। সরি, আমি আর সত্যি বুঝতে পারিনি। ঝিলমিলের সত্যিই খুব খারাপ লাগছে। সে তো তখন এমনি এমনি ভাবছিল, সত্যি সত্যি নাক ফাটাতে একদমই চায়নি। ক্ষতস্থানে ওষুধ লাগানো শেষ করে তাড়াতাড়ি ফার্স্ট এইডের বক্সটা গুছিয়ে রাখতে গেল সে। তখনই গম্ভীর গলায় থমথমে স্বর ভেসে এলো বারিশের নির্দেশ, এসব করে লাভ নেই, গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে শাওয়ার নিয়ে দ্রুত রান্না করতে যাও। ঝিলমিলের খারাপ লাগাটা উড়ে গেল মুহূর্তে। মুখটা কালো করে বলল, এখন রান্না করলে রাত হয়ে যাবে, খিদে পেয়েছে, বাসায় যা রান্না হয়েছে সেগুলোই খেয়ে নিন। বারিশ আর চোখে কঠোর দৃষ্টিতে তাকিয়ে এক এক করে মেপে বলল,
আমি এক কথা বারবার বলি না ঝিলমিল? তুমি এমনিতে আমার মাথা গরম করে দিয়েছো। আমার ইচ্ছে করছে তোমার নাকটা ফাটিয়ে দিতে। ঝিলমিল এতক্ষণ যেটুকু অপরাধ বোধ হচ্ছিল তার সবটা মুহূর্তে পানি হয়ে গেল। ভেতরের ক্ষোভ আর রাগটা চড়চড় করে মাথার উপর উঠে গেল তার। ইচ্ছে করছে আগের মতো আরেকটা সজোরে ঘুষি বসিয়ে দিতে লোকটার সেই লাল হয়ে যাওয়া নাকের ওপর। বারিশ বেশ হুকুমের সুরেই বলে উঠল, কি হলো? যাও, খিদে পেয়েছে আমার। আমি কাপড় ধুতে পারি না। এসব নিয়ে কথা আগেই বলা হয়ে গেছে। বারিশ অত্যন্ত নির্বিকার। যেটা পারি না সেটা কিভাবে করব আমি? এবার সত্যি সত্যি অসহায় শোনালো ঝিলমিলের স্বর। অকাজ তো ঠিকই পারো, কথা কম বলো, দ্রুত কাজ করো। আর আগে ক্ষোভে ভিতরে ভিতরে ফুঁসতে ফুঁসতে ঝিলমিল বাথরুমের দিকে পা বাড়ালো। ইচ্ছে করে সজোরে একটা আছাড় মেরে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিল সে। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর তার ভেজা চুলগুলো এলোমেলোভাবে কপালে ছড়িয়ে আছে। দুহাত দিয়ে সেগুলো দুভাগে ভাগ করে দিয়ে দুপাশে সরিয়ে দিল সে। নাকটা এখনো বেশ বাজেভাবে লাল হয়ে আছে। অসভ্য মেয়েটা। আর একটু হলে আজ নাকের হাড়টাই ভেঙে গুঁড়ো করে দিত। সোফা থেকে একটা স্লিভলেস টি-শার্ট টেনে নিয়ে গায়ে মোড়ালো সে, আর তোয়ালেটা ছিঁড়ে পরে নিল একটা ট্রাউজার। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে ভেসে এলো ঝিলমিলের আকাশ বাতাস কাঁপানো তীব্র চিৎকার। তড়িৎ বেগে দরজার কাছে ছুটে গেল বারিশ। দরজায় সজোরে থাপ্পড় মেরে উদ্বেগ নিয়ে বলল, কি হয়েছে? চিৎকার করছো কেন? ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। বারিশ আবার দরজায় ভারী টোকা দিল। ঝিলমিল, দরজা খোলো। এবারও কোনো জবাব না পেয়ে বারিশ দরজায় শোল্ডার চার্জ করতে যাবে, ঠিক তখনই খট করে খুলে গেল দরজাটা। ভেতরের দৃশ্য দেখে বারিশের হা হয়ে যাওয়ার জোগাড়। ঝিলমিল ভেতরে দাঁড়িয়ে আছে। তার বাঁ হাতের একদম দুটো আঙুলের ডগা দিয়ে ঝুলিয়ে ধরে আছে বারিশের ক্যালভিন ক্লেইন ব্র্যান্ডের আন্ডারওয়্যার। মেয়েটা সেটার দিকে তাকিয়ে থেকে ধরা গলায় বলল, এসব করার জন্য বিয়ে করেছিলাম আমি? আপনার এসব ধোয়ার জন্য? বারিশ এক মুহূর্ত নির্বাক হয়ে মেয়েটার কায়দা আর হাতের ঝুলন্ত পোশাকটির দিকে তাকালো। সে ভেবেছিল ভেতরে বুঝি কোনো বড়সড় অঘটন ঘটে গেছে। সে ধীরে সুস্থে হাত বাড়িয়ে ওয়াশরুমের দরজাটা আবার বাইরে থেকে ঠাস করে লক করে দিল। ঠাস করে মুখের ওপর ওয়াশরুমের দরজা বন্ধ যাওয়ার পর ঝিলমিল কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। অসভ্য, হিংস্র, পাষাণ একটা। ঘৃণায় হাতে ধরে রাখা ক্যালভিন ক্লেইনের সেই জিনিসটা সাথে সাথে লন্ড্রি ব্যাকেটের ভেতর ছুঁড়ে ফেলে দিল সে। রাগে সারা শরীর রিরি করছে তার। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখল চেহারাটা একদম লাল হয়ে আছে। এই লোকটা তাকে দিয়ে কেন এসব করাচ্ছে? ওয়াশরুমের বেসিনের পাশে রাখা ডিটারজেন্ট আর ফ্যাব্রিক সফটনারের বোতামগুলোর দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবল ঝিলমিল, নিজের জামা কাপড়ও কোনোদিন নিজের কাছে নেই, আর আজ তাকে এই জল্লাদের জামা কাপড় ধুতে হচ্ছে। শুরু হলো ঝিলমিলের ওয়াশরুম অভিযানের প্রথম অধ্যায়। চুলগুলো একপাশে নিয়ে বালতিতে পানি ছেড়ে বারিশের প্যান্ট, শার্ট, টি-শার্ট আর বাকি কাপড়গুলো চুবিয়ে দিল। এখানে আজকের পরা পোশাক আর কিছু আগের জমা ছিল। ডিটারজেন্টের কৌটাটা ধরে কোনো মাপখোপ ছাড়াই একগাদা পাউডার ঢেলে দিল বালতির পানিতে। মুহূর্তের মধ্যে ফেনার পাহাড় তৈরি হয়ে গেল। নাক ভেঙে দেওয়া উচিত হয়নি, একবারে নাকটাই ফাটিয়ে দেওয়া উচিত ছিল। ফ্যানের মধ্যে কাপড় চুবিয়ে চুবিয়ে আছাড় মারতে মারতে বিড়বিড় করতে করতে লাগলো ঝিলমিল। বারিশের এক একটা প্যান্ট ডলে ডলে সাবান মাখছে আর মনে মনে সেগুলোকে বারিশের ওপর রাগ ভেবে সমস্ত শক্তি দিয়ে আছাড় মারছে। পানি আর ডিটারজেন্টে পুরো ওয়াশরুম টাইলস একদম পিচ্ছিল হয়ে গেছে। ভারী জিন্সের প্যান্টটা নিংড়াতে গিয়ে পা পিছলে এক চোট পড়তে গিয়েও কোনো মতে বেসিন ধরে নিজেকে সামলালো। পড়লে নিশ্চিত এই বয়সে কোমর যাবে তার। পায়ের পাতায় ফেনা লেগে বিশ্রী অবস্থা। ভেজা আর ভারী প্যান্টটা প্যাচ দিয়ে পানি ঝরাতে গিয়ে ঝিলমিলের হাতের আঙুলগুলো ব্যথায় নীল হওয়ার জোগাড়। একটা প্যান্ট আর শার্ট নিংড়াতেই এই অবস্থা হয়, তবে বাকিগুলো কিভাবে ধুবে? হাত দুটো ঘষে লাল হয়ে গেছে। কপালে জমে উঠেছে ছোট্ট ছোট্ট ঘামের বিন্দু। শেষমেশ কোনো মতে ধোয়া কাপড়গুলো এক এক করে তোয়ালে রাখার হ্যাঙ্গারে আর শাওয়ারের স্ট্যান্ডের ওপর ঝুলিয়ে দিল। পুরো ওয়াশরুম এখন ফ্যানার বন্যায় ভাসছে, আর বারিশের ভিজে চপচপ করা প্যান্ট শার্ট থেকে টপটপ করে পানি ঝরছে নিচে। দরজার লক খুলে এক হাত কোমর ধরে ঠুকতে ঠুকতে বাইরে বেরিয়ে এলো ঝিলমিল। চুলগুলো জট পেকে আছে, লেপ্টে আছে, জামার সামনের অংশ ভেজা।
সামনের সোফায় ল্যাপটপ খুলে বসে থাকা বারিশের দিকে ঘুণে চোখে তাকিয়ে ফুস করে বলল, হয়েছে, ধোয়া শেষ। ঝিলমিলের কথা শুনে সোফায় বসে থাকা বারিশ ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো। ঝিলমিলের ভিজে যাওয়া জামা, উস্কো খুস্কো চুল আর রাগে ফুঁসতে থাকা চেহারার দিকে এক নজর তাকিয়ে ধীর পায়ে উঠে ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়ালো। ভেতরে ফ্যানার বন্যা আর শাওয়ারের স্ট্যান্ড পানি ঝরার করুণ দৃশ্য দেখে বারিশের কপাল কুঁচকে এলো। সেখান থেকে মুখ ফিরিয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, বাথরুমে কি বাতাস নাকি ওখানে মাঝরাতে রোদ উঠবে? ঝিলমিল এক মুহূর্ত হাঁ করে তাকিয়ে রইল। মানে মানে হলো বন্ধ বাথরুমে এভাবে জগা খিচুড়ি করে ঝুলিয়ে রাখলে কাপড় শুকানো তো দূরের কথা, কাল সকালে এগুলো থেকে পচা ড্রেনের গন্ধ বের হবে। এতটুকু সাধারণ জ্ঞানও কি তোমার মাথায় নেই? কি করব এগুলো এখন? ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে। আপনি মেলে দিয়ে আসুন। এখন তো আবার আমাকে রান্না করতে হবে। পারবো না। ঝিলমিল থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো স্বামীর দিকে। জানতো বলে লাভ নেই। সে নিজেই কাপড়গুলো নিয়ে বের হয়ে গেল রুম থেকে। এদিকে কাপড়ের পানি তো ভিজে গেছে। ফিরে আসুক, এগুলো বারিশ ওকে দিয়ে মোছাবে।